ইরফান মায়রার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে আছে। পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে গম্ভীর গলায় বলে, কোথায় যাচ্ছ? মায়রা উত্তর করল না। ইরফানের পাশ কাটিয়ে দু পায়ে এগোয়। ইরফান ডান হাত পিছনে নিয়ে মায়রাকে টেনে তার সামনে দাঁড় করিয়ে দাঁতে দাঁত চেপে বলে, কোথায় যাচ্ছ? মায়রার চোখ জোড়ায় পানির কণা। তার মাথা নিচু। সেভাবেই হাত ছাড়ানোর চেষ্টা করে। ইরফান হাতের বাঁধন আরও শক্ত করে ধরে। বা হাতে মায়রার কোমর জড়িয়ে তার সাথে চেপে ধরে। ডান হাতে মায়রার থুতনি উঁচু করে প্রশ্ন করে, স্টুপিড গার্ল, কিছু জিজ্ঞেস করেছি আমি? মায়রা কিছু বলে না। উল্টে নিজেকে ছাড়িয়ে নিতে চায়, ছটফট করে। ইরফানের রাগ যেন তরতর করে বেড়ে গেল। গতকাল রাতে একা বাসায় ফিরেছে। সেই রাগ যেন আবারও জেগে উঠল আজ আবার একা বাইরে বেরোতে দেখে। কোনো কথা না বলে মায়রাকে কোলে তুলে নেয়। মায়রা ছটফটায়, তবে কথা বলে না। ইরফান শক্ত মুখাবয়বে ভেতরে যায়। ডাইনিংয়ে তারেক নেওয়াজ, রুমা নেওয়াজের সাথে রীতা। মাত্র ঘর থেকে আসলো তারা। ইরফানের কোলে মায়রাকে দেখে তিনজনের চোখে মুখে বিস্ময় ভর করে। তারেক নেওয়াজ অবাক হয়ে বলে, মায়রাকে কোথায় নিয়ে যাচ্ছ? মায়েরা তারেক নেওয়াজের গলা পেয়ে শান্ত হয়ে গেল। ইরফানের বুকে মুখ ঠেকিয়ে নীরবে অশ্রু বিসর্জন দেয়। ইরফান সিঁড়ি বেয়ে উপরে ওঠে। রুমা নেওয়াজ ভয় পায়। গতকাল ইরফান মায়েরাকে মেরেছে, এটা তার স্বামীকে বলেননি। এখন ইরফান আবার কোনো কারণে রেখেছে কিনা, আবার যদি মারে। অতঃপর বলে, ইরফান, ওকে নামিয়ে দাও, কিছু বলো না। ইরফান শুনল না কারো কথা। তারেক নেওয়াজ ভ্রু কুঁচকে তাকালো। মায়েরার পরনে বোরখা, আর মেয়েটাও কেমন যেন শান্ত হয়ে আছে। কিছু একটা ভেবে চুপ থাকলেন। সাথে রুমা নেওয়াজকেও থামতে বললেন। তারেক নেওয়াজ অভিজ্ঞ চোখে মায়রা আর ইরফানের প্রস্থান দেখল। রুমা নেওয়াজ তার স্বামীর দিকে চায়ের কাপ বাড়িয়ে দিয়ে বলে, আটকালে না কেন? যদি আবার মারে? তোমার ছেলের বিশ্বাস নেই? তারেক নেওয়াজ সোফায় বসে কাপে চুমুক দেয়। কিছু জল্পনা কল্পনা করে বলে, মারলেই এখানেই মারতো, ঘরে নিয়ে যেত না। একটু থেমে আবারও বলে, তোমার ছেলে মায়রাকে কেন এনেছে জানো? কেন এনেছে? মায়রার অ্যাজমা, এজন্য ওর ফ্রেন্ড সীমান্তর কাছে নিয়ে গিয়েছিল। শুদ্ধর কাছে কল করেছিলাম। রুমা নেওয়াজ বিস্ময় নিয়ে তাকালো তার স্বামীর পানে। মুখ ফসকে বলে দেয়, কিন্তু কাল যে ইরফান মায়রাকে আবার মারল। কথাটা শুনে তারেক নেওয়াজ অবাক হয়ে তাকায়। রুমা নেওয়াজ নিজেও কথাটা বলে থতমত খেয়ে যায়। তারেক নেওয়াজ বসা থেকে উঠে দাঁড়ালেন। হাতের কাপ ঠাস করে টেবিলে রেখে গট গট পায়ে সিঁড়ি পেয়ে ওপরে ওঠে। রুমা নেওয়াজ কপাল চাপড়ায়। কি দরকার ছিল বলার? অসহায় চোখে স্বামীর পিছু পিছু যায় আর ডাকে, কিছু বলো না, দাঁড়াও। ইরফান দ্রুত পায়ে তার ঘরে গিয়ে ঘরের দরজা লক করে দেয়। মারাকে নামিয়ে দিয়ে টান দিয়ে হিজাব খুলে ছুঁড়ে ফেলায়। জ্বলন্ত চোখে মায়ের দিকে চেয়ে আছে। মারার মুখাবয়ব জুড়ে ভীতি, চোখ থেকে পানি গড়ায়। তারেক নওয়াজ রেগে গট গট পায়ে ইরফানের ঘরের দরজার সামনে এসে দাঁড়ায়। অনবরত দরজায় থাপ্পড় দিয়ে ডাকে, ইরফান, দরজা খোলো, মারাকে বেরোতে দাও। দরজার বাইরে বাবার ডাকে ইরফানের মাথা যেন আরও দাউ দাউ করে চলতে লাগলো। চিৎকার করে বলে, বাবা, এখান থেকে যাও, আমায় রাগিও না। তারেক নওয়াজ রেগে বলে, খবরদার মায়রাকে মারবে না, আমি বলেছি দরজা খোলো। ইরফান দুহাতে মাথার চুল টেনে বলে, আমার ওয়াইফকে আমি মারবো, কাটবো, সময় মতো আদরও করবো, যা ইচ্ছা করবো। তুমি যাও এখান থেকে। তারেক নেওয়াজ ছেলের কথায় তো হতমত খেয়ে যায়। পাশ থেকে রোমা নেওয়াজ তার স্বামীর হাত টেনে নিয়ে যেতে যেতে বলে, এসো, তুমি তো বললে ইরফানের কর্মকাণ্ড, এখন নিজেই বাচ্চাদের মতো আচরণ করছো কেন? তারেক নেওয়াজ রেগে বলে, তাই বলে মেয়েটাকে মারবে? এই ছেলে কবে মানুষ হবে? রোমা নেওয়াজ কিছু বলল না, দীর্ঘশ্বাস ফেলল। এদিকে ইরফান হঠাৎই তার ডান হাতে শক্ত করে মায়ের গাল চেপে চিৎকার করে বলে, এই পুচকি মেয়ে, এত সাহস কোথায় পেয়েছো? আনসামি, একা একা কোথায় যাচ্ছিলে? মায়েরা কথা বলে না। ইরফান দাঁতে দাঁত চেপে বলে, স্পিক আপ, রেডি হয়েছে কেন বলো? ইরফানের শক্ত কথায় মায়েরা কেঁপে ওঠে, তবুও কোনো কথা বলে না। মায়েরাকে চুপ থাকতে দেখে ইরফান রেগে মায়েরার গালে থাপ্পড় মারতে গিয়ে থেমে যায়। বাম গালের স্পট এখনো জল করছে। মায়েরা চোখ বুঝে, বন্ধ চোখের পাতা বেয়ে ঝপঝপ করে পানির কণা বেয়ে পড়ে। ইরফান মায়েরার মুখপানে চেয়ে মায়েরার গাল ছেড়ে দেয়। বা হাত নামিয়ে নেয়, যেটা থাপ্পড় মারতে উঠেছিল। অবাক হয় মায়েরাকে কথা বলতে না দেখে। ঢোক গিলে দু হাতের আঁচলায় মায়েরার দু গাল নিয়ে নরম গলায় জিজ্ঞেস করে, কাঁদছো কেন? মায়েরা কিচ্ছু বলে না। নীরবে অশ্রু ঝরায় চোখ থেকে। ইরফান মায়েরার পুরো মুখ অবলোকন করে। কান্নার দাপটে পুরো মুখ কেমন লাল হয়ে আছে। আবারও নরম গলায় জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছিলে? মারা এবারেও কথা বলে না। ইরফান রেগে যাচ্ছে। ফোঁস করে শ্বাস ফেলে নিজেকে সামলে ধমকে বলে,
স্টুপিড, কথা বলো, রাগেও নামায়। মায়েরা তবুও কথা বলে না। ইরফান এদিক ওদিক পায়চারি করে রাগে দরজায় লাথি বসা একটা। মায়েরা কেঁপে ওঠে, মাথা নিচু করে থাকে। ইরফান দুহাতে মাথার চুল টেনে ধরে, এরপর মাথা তুলে মায়ের দিকে তাকায়। গায়ে বোরখা জড়ানো, মাথার চুল এলোমেলো হয়ে আছে, চোখ মুখের অবস্থা কেঁদে কেটে খারাপ হয়ে গিয়েছে। ইরফান এগিয়ে এসে মায়েরার কোমর বাহাতে জড়িয়ে নিজের সাথে চেপে খসখসে ডান হাত মায়েরার নরম গালে রেখে মৃদু স্বরে বলে, সবসময় আমার রাগ বাড়িয়ে দাও কেন? কখনো কমিয়েও তো দিতে পারো। ইরফানের কণ্ঠ অতি নরম। মারা পিটপিট করে চোখ মেলে তাকায়। ইরফান গম্ভীর চোখে মায়ের দিকে চেয়ে আছে। মারা হঠাৎই ইরফানকে দুহাতে ধাক্কা দিয়ে কাঁদতে কাঁদতে চেঁচিয়ে বলে, আমি আমার গ্রামে যাব, থাকবো না এখানে আমি। ইরফানকে তো তার থেকে এক চুল সরাতে পারলই না। উল্টে ইরফান রেগে মায়েরাকে আরও শক্তি খাটিয়ে নিজের সাথে চেপে ধরে। দাঁতে দাঁত পিষে বলে, আর ইউ ম্যাড? একা একা যাচ্ছিলে? কোনো আইডিয়া আছে একা একা বাসে গেলে কি অবস্থা হতো তোমার? মায়েরা রেগে বলে, তো কার সাথে যাব? আমায় রেখে আসার মানুষ নেই, ছাড়ুন আমায়, আমি একাই যাব। ইরফান স্তম্ভিত হয়ে তাকায় মায়ের দিকে। মায়েরাকে ছেড়ে দুহাতে মায়েরার চোখের পানি মুছে বলে, স্টপ ক্রাইং, আমি রেখে আসবো। একটু আগেই তো বললেন আমাকে নিয়ে যেতে পারবেন না। ইরফান ভ্রু কুঁচকে বলে, এখন বলছি নিয়ে যাব। মায়েরা তার গাল থেকে ইরফানের হাত ঝাড়া দিয়ে বলে, যাব না আমি আপনার সাথে, আমি একাই যাব। ইরফান চোখ গরম করে তাকায় মায়ের পানে। দুহাতে মায়েরাকে শক্ত করে চেপে বলে, আমি বলেছি মানে আমার সাথেই যাবে। ইউ আর এ ডেঞ্জারাস গার্ল, তাই চেয়েছিলাম একা থাকো, বাট তুমি তো একটা স্টুপিড। মারা ইরফানের হাত ধরে টেনে ছাড়াতে চায়, তবে ইরফানের থেকে নিজেকে ছাড়াতে পারে না। রেগে বলে, যাকে ডিভোর্স দেবেন তার আশেপাশে থাকছেন কেন? এত ভাবতে হবে না, ছাড়ুন বলছি। কথাগুলো বলতে বলতে চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। ইরফান অবাক হয়ে বলে, হোয়াট? কাকে ডিভোর্স দিব? মারা বিরক্ত হয়, এতটাই ভ্যালুলেস সে। এই লোকটার এটাও মনে নেই যে তাকে সে ডিভোর্স দিতে চায়। মায়েরা বিরক্তি কণ্ঠে বলে, আপনি আমাকে ডিভোর্স দিবেন? কথাটা বলার সাথে সাথে ইরফান ডানাতে মায়ের গাল চেপে রাগান্বিত স্বরে বলে, কে বলেছে এটা? মারা ব্যথা পায়, ইরফানের হাত সরাতে চায়, তবে পারে না। ওভাবেই বলে, আপনি নিজেই বলেছেন, ছাড়ুন আমায়। ইরফান মায়ের চেপে ধরা গালে রাখা হাত শিথিল করে, গম্ভীর গলায় বলে, তুমি কি চাও? মায়েরা অবাক হয় ইরফানের কথায়। এই লোকটার হয়েছে কি? কেমন করে যেন কথা বলছে। ভাবনা রেখে রেগে বলে, কি চাই মানে? ডিভোর্স চাই। আপনার মতো হার্টলেস মানুষের সাথে কেউ থাকতে চাইবে না। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে, ইহো জীবনে পাবে না, হার্টলেস মানুষের সাথেই থাকতে হবে। দিবা স্বপ্ন দেখা বাদ দিয়ে মন দিয়ে পড়াশুনো করো, স্টুপিড। এসব ফালতু চিন্তা মাথায় কে ঢুকিয়েছে? অল্প বয়সে পেকে গেলে যা হয়। পুচকি মেয়ে, 10 লাইন বেশি বোঝা পাবলিক হলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিব। কথাটা বলে মায়ের চোখের পানি মুছে দিয়ে শান্ত গলায় বলে, ডোন্ট ক্রাই, বিকেলে রেখে আসবো। বাইরে একবার রেখেছে তো পা কেটে ঘরে বসিয়ে রাখবো। মায়েরা ফুঁপিয়ে কাঁদে, মাথা নিচু তার। ইরফান বিচলিত কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন্ড? কাঁদছো কেন? মায়েরা কিছু বলে না। ইরফান মায়েরাকে কোলে তুলে বেডে বসিয়ে দেয়। মায়েরা রেগে ইরফানকে ধাক্কা দেয়। ইরফান তীক্ষ্ণ চোখে মায়ের দিকে চেয়ে আছে। হঠাৎই মায়েরাকে সাপটে ধরে শুয়ে পড়ে, কানের কাছে ফিসফিসিয়ে বলে, জ্বালিও না। কথাটা বলে মায়ের মাথায় গাল ঠেকিয়ে চোখ বুঝে নেয়। মায়েরা কেঁপে ওঠে, কান্নামাখা গলায় বলে, কি করছেন? ছাড়ুন আমায়। ইরফান চোখ মেলল, মায়েরার দিকে তাকায়। বা হাতে মায়েরাকে নিজের সাথে চেপে ডান হাতে মায়েরার মুখ মুছে দিয়ে বলে, ডোন্ট ক্রাই, ঘুমাও। মায়েরা কান্না ভেজা চোখ ইরফানের দিকে চেয়ে আছে। ঘুমাও মানে? মনে হচ্ছে সে ছোট বাচ্চা, কাঁদছে বলে তাকে ঘুম পাড়াচ্ছে। মোচড়ামুচড়ি করতে করতে বলে, আমায় ছাড়ুন বলছি, আমি গ্রামে যাব, ঘুমাবো না আমি। ইরফান শুনল না মায়ের কথা। শক্ত করে মায়েরাকে নিজের সাথে ধরে চোখ বুঝে রইল। মায়ের আরও কান্না পাচ্ছে। এই লোক এমন সাপের মতো পেঁচিয়ে ধরেছে কেন তাকে? বা হাতে ইরফানের বুক ঠেলে বলে, ছাড়ুন আমায়, দম বন্ধ লাগছে। ইরফান চোখ মেলে তাকায়, গম্ভীর গলায় বলে, বমি করতে চাইছো? মায়েরা চোখ বড় বড় করে তাকায়। গতকালের কথা মনে পড়তেই ঢোক গিলল। দ্রুত চোখ বুঝে মাথা নামিয়ে নেয়। ফলস্বরূপ ইরফানের বুকে তার মুখ ঠেকে। ইরফান মায়েরাকে দেখে ঠোঁট বাঁকিয়ে একটু হেসে চোখ বুঝে নেয়। মায়েরার ঘাড়ে ইরফানের গরম নিঃশ্বাস পড়ছে। মেয়েটা কেমন হাঁসফাঁস করে, মিনমিন করে বলে, দূরে সরুন। ইরফান চোখ বুঝেই গম্ভীর গলায় বলে, নো, আইল স্লিপ নাও।
ডোন্ট ডিস্টার্ব মি। মায়েরা রেগে বলে, আপনি ঘুমান, আমি ঘুমাবো না। আমায় এভাবে ধরে রেখেছেন কেন? ইরফান বিরক্ত চোখে তাকায় মায়ের দিকে, রেগে বলে, বিকজ ইউ আর এ মাঙ্কি। ছেড়ে দিলেই বাঁদরামি স্টার্ট হবে। সো ডোন্ট সাউট। 1 আওয়ার ঘুমাবো, দেন অফিস যাব। আর একবার ডিস্টার্ব করেছে তো বমি করলেও এটা খাবো। লাস্ট কথাটা মায়ের গোলাপি ঠোঁটে দৃষ্টি রেখে বলে। মায়েরা ইরফানের দৃষ্টি দেখে চোখ নামিয়ে নেয়। হঠাৎই ইরফানকে তার একদম মুখের সামনে দেখে বা হাতে নিজের ঠোঁট চেপে ভীত চোখে তাকায় ইরফানের দিকে। ইরফান মায়ের চোখের দিকে তাকালো, মৃদু স্বরে ঠান্ডা গলায় বলে, কিছু করবো না, ডিস্টার্ব করো না। কথাটা বলে চোখ বুঝে নেয়। মারা পিটপিট করে তাকিয়ে থাকে ইরফানের দিকে, মিনমিন করে বলে, আমার গরম লাগছে। ইরফান বিরক্ত হয়ে মারাকে আরও শক্ত হাতে চেপে দাঁতে দাঁত খিঁচে বলে, স্টুপিড, আমায় না জ্বালালে তুমি শান্তি পাও না? মারা চোখ পিটপিট করে তাকায়। ইরফান মায়েরাকে ছেড়ে উঠে দাঁড়ায়। টেবিলের উপর থেকে এসির রিমোট নিয়ে পাওয়ার একদম লো করে দেয়। মায়েরা ছাড়া পেয়ে দ্রুত বিছানা থেকে নামতে গেলে ইরফান ঝড়ের বেগে এসে মায়েরাকে বিছানার সাথে চেপে ধরে, রেগে বলে, থাপ্পড় খেতে না চাইলে বাঁধরামি অফ করো। মায়েরা অবুঝ গলায় বলে, আপনার কাছে থাকলে আমার গরম লাগছে, আমি কোথাও যাব না, প্লিজ ছেড়ে দিন। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে মায়েরাকে জড়িয়ে চোখ মুছল, মৃদু স্বরে বলল, আর লাগবে না। 5 মিনিটের মাথায় ঠান্ডায় মায়েরার শরীরে কাঁপন ধরে, নিজেকে গুটিয়ে নিতে যায়। ইরফানের দিকে চেপে যায়। ইরফানের চোখ লেগে এসেছে। ঘুমের মাঝেই মায়েরাকে দুহাতে আরেকটু টেনে নিল নিজের দিকে। মায়ের কান্না পাচ্ছে, মনে হচ্ছে বরফ পড়ছে। তার তো দিনে ঘুমানোর অভ্যাস নেই, এখন ঘুমও আসছে না। মাথা তুলতে নিলে ইরফানের চোয়ালের সাথে জোরে ধাক্কা লাগে মারার মাথা। ইরফানের যা একটু চোখ লেগেছিল ছুটে গিয়েছে মুহূর্তেই। মায়েরকে ছেড়ে চিত হয়ে শোয়। কাঁচা ঘুম তো ভেঙেছে, কিন্তু রাগ মাথা চাড়া দিয়ে উঠছে। বিরক্তিতে কপালে অসংখ্য ভাঁজ ফেলে, ডান হাত তুলে চোখের উপর রাখে। ইরফান ছেড়ে দেওয়ায় মায়ের যেন আরও ঠান্ডা লাগছে। মারা ইরফানের দিকে চেপে গিয়ে মিনমিন করে বলে, আমার ঠান্ডা লাগছে। ইরফান মুখ বুজে রাগ গেলতে চাইল, তার হলো না। ঝট করে চোখ মেলে শোয়া থেকে উঠে বসে, টান মেরে মায়েরকে তুলে রাগান্বিত স্বরে বলে, হোয়াটস ইউর প্রবলেম? তুমি ঠিক করে নিয়েছো আমাকে শান্তি দেবে না? মায়েরা ভয় পেয়ে যায়, অনবরত ঢোক গেলায়। ইরফান মায়েরকে টেনে বেড থেকে নামায়, হাত ধরে টেনে দরজার বাইরে মায়েরকে ধাক্কা মেরে বের করে দিয়ে বলে, আমার সামনে আরেকবার আসলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো, স্টুপিড। আই ওয়াজ রাইট, ডিভোর্স ইজ বেটার। কথাটা বলেই ঠাস করে দরজা বন্ধ করে দেয়। মারা তপ্তা খেয়ে চেয়ে থাকে। ইরফানের লাস্ট কথাটাই চোখ ভিজল, বিড়বিড় করল, পাষাণ লোক। নিচের দিকে খেয়াল করলে দেখলো হিজাব নেই। হিজাব তো ভিতরে, এখন কি করবে? মাথার চুল ভাগ করে দুপাশে আনে। এগিয়ে গিয়ে নিচে নজর করলে দেখলো ডাইনিংয়ে কেউ নেই, এমনিতেও বাসায় কেউ নেই। মূলত তারেক নেওয়াজ ডাইনিংয়ে কিনা এটাই দেখলো। দেখতে না পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। এরপর দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামে। সিঁড়িতে তার পার্স পড়ে থাকতে দেখে হাতে তুলে নেয়। এরপর এক দৌড়ে তার ঘরে যায়, দরজা আটকে চুলগুলো বেঁধে নেয়। দেয়াল ঘুরতে দেখলো 8:30 বাজে। দীর্ঘশ্বাস ফেলে আরেকটা হিজাব বের করে মাথায় বেঁধে নেয়। এরপর পার্স হাতে নিয়ে কাউকে না বলেই বাড়ি থেকে বেরিয়ে যায়। ডিভোর্স ইজ বেটার, কথাটা ভেবে চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ডান হাতে তা মুছে নেয়, পায়ের গতি বাড়ায়। মেন গেটে রহমত চাচা মায়েরাকে একা দেখে অবাক হলো, কিন্তু চেঁচে কিছু জিজ্ঞেস করল না। মায়েরা বাসস্ট্যান্ডে এসে টিকিট কেটে দাঁড়িয়ে আছে এক কোনায়, কেমন যেন ভয় ভয় লাগছে। এর আগে কখনো একা এভাবে বের হয়নি। ইরফানের কথায় রাগে দুঃখে কষ্টে বেরিয়েছে। এই লোকটাকে খুন করতে ইচ্ছে করে, ভাববে না তার কথা। কিছুক্ষণ পরে একটা বাস এসে থামলে মায়েরা উঠে পড়ে বাসে। তার নির্দিষ্ট সিটে বসে পড়ে, জানলার কাছে। বাস ভর্তি মানুষ, মায়েরা ভয় পাচ্ছে। সে তো গ্রামের মেয়ে, শহরে এভাবে একা একা চলাচল করেনি কখনো। ইনা তার ঘর থেকে বেরিয়ে মায়েরার ঘরে আসে। আজ উঠতে উঠতে লেট হয়েছে। গতকাল মায়েরা ঘুমিয়ে যাওয়ায় আর কথা হয়নি। গতকাল কি হয়েছিল, কেন একা একা বাড়ি চলে আসলো, সেসব নিয়ে কথা বলবে। কিন্তু মায়েরার ঘরে এসে মায়েরাকে দেখতে না পেয়ে ভ্রু কুঁচকাল। ভাবলো ওয়াশরুমে গিয়েছে, তাই বেশ কিছুক্ষণ বসে অপেক্ষা করলো মায়েরা বের হওয়ার। কিন্তু অনেকক্ষণ পরেও যখন দেখলো মায়েরার খবর নেই, তখন এগিয়ে গিয়ে ওয়াশরুম চেক করলে কাউকে দেখতে পায় না। ব্যালকনি চেক করে, কোথাও নেই। ঘর থেকে বেরিয়ে রুমানিওয়াজকে জিজ্ঞেস করলে তিনি বলেন, ইরফানের ঘরে। ইনায়া অবাক হলো, মায়েরা ভাইয়ার ঘরে কি করে? তার ভাইয়া বাসায় আছে নাকি তা জানে না। কি মনে করে সিঁড়ি বেয়ে উপরে চায় ইরফানের ঘরের দিকে। দরজা ঠেললে আপনা আপনি দরজা খুলে যায়। ঘরে লাইট জ্বালিয়ে দেখলো ভেতরে কেউ নেই। গিয়েছে কোথায় এরা? ঘর থেকে বেরিয়ে ছাদে যায় মায়েরাকে খুঁজতে। ছাদেও না পেয়ে হতাশ হয়ে ফিরে এসে তার মাকে বলে। রোমানিয়াজ অবাক হয়, ইরফান যে তখন মেয়েটাকে ওর ঘরে নিয়ে গেল। ইরফান কি মায়েরাকে গ্রামে রাখতে গিয়েছে তবে? রোমানিয়াজ ইরফানের নাম্বারে কল করে, কিন্তু ইরফানকে ফোনে পায় না। মায়েরার নাম্বারে কল করে, তাকেও পায় না। উপায় না পেয়ে দ্রুত তারেক নেওয়াজের নাম্বারে কল করে। কাউকেই কলে না পেয়ে হতাশ হলেন।
ইরফান অফিসের উদ্দেশ্যে বের হয়েছে, আর তারেক নেওয়াজ অফিসের কাছে গাজীপুরের উদ্দেশ্যে বের হয়েছে। তবে মায়েরা গেল কোথায়? এরপর শুদ্ধ নাম্বারে কল দিয়ে ব্যাপারটা জানালে শুদ্ধ জানাই দেখছে। শুদ্ধ কল কেটে ইরফানদের অফিসের উদ্দেশ্যে বের হয়। ইনায়া ঘরে গিয়ে তার ফোন চেক করে দেখে মায়েরা কল দিয়েছিল। সে ব্যাক করার আগেই আবারও মায়েরার কল আসে। ইনায়া দ্রুত কল রিসিভ করে বলে, মায়েরা, কোথায় তুমি? মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আপু, আমি গ্রামে যাচ্ছি, তুমি বাবার মাকে একটু বলে দিবা? ইনায়া অবাক হয়ে বলে, কার সাথে যাচ্ছ? ভাইয়া তো অফিসে, বাবাও কাছে বেরিয়েছে। একাই যাচ্ছি আপু। মানে? মায়েরা, তুমি একা কিভাবে যাচ্ছ? আম্মু বাবা শুনলে খুব রাগ করবে। সরি আপু, কিছু হবে না, আমি বাসে উঠে পড়েছি, পৌঁছে তোমাকে কল করব। ইনার কান থেকে রোমানিওয়াজ ফোন কেড়ে নিয়ে রেখে বলে, তুমি একা কেন বেরোইছো? রাস্তাঘাট ভালো না জানো না? আমাদের কাউকে বলার প্রয়োজন মনে করলে না? একা একা বেরিয়ে গিয়েছো? মায়েরা চুপচাপ শুনল। রোমানিওয়াজ আরও অনেক কথা শোনালো ধমকে। এরপর ইনার হাতে দিয়ে বলে, পৌঁছানোর আগ পর্যন্ত একটু পরপর কল করে শুনবি ও কোথায়। তিনি ভীষণ বিরক্ত তার ছেলে আর এই অবুঝ মেয়ে মায়েরাকে নিয়ে। এদের দুজনের চিন্তায় সে কবে না জানি স্ট্রোক করে। ছেলের সংসার দেখার স্বাদ তার আগেই মিটে গিয়েছে। মাঝখান থেকে এই মেয়েটার যে কী হবে কে জানে। ইরফান আবার মেরেছে কিনা। মেয়েটাও কাউকে কিছু না বলে চলে গিয়েছে। মায়েরা ফোন কেটে চুপচাপ বসে রইল। ইরফানের কথা মনে পড়ল। লোকটা আসলে আস্ত খারাপ। ভাবনার মাঝেই তার পাশে সিটে কাউকে বসতে দেখে পাশ ফিরে তাকালে চিৎকার দিয়ে ওঠে। ছেলেটা থতমত খেয়ে দ্রুত দাঁড়িয়ে পড়ে। আশপাশের অনেকে তাকিয়েছে। পাশের হেল্পার এগিয়ে এসে জিজ্ঞেস করে, কী হয়েছে? মায়েরা আমতা আমতা করে বলে, আমার পাশে মেয়ে দিন। হেল্পার ভ্রু কুচকে বলে, এটা কি কথা কনাবা? যাত্রী টিকিট কাটছে, কিছু করার নাই, সব সিট বুক। মায়েরা অসহায় চোখে দাঁড়িয়ে থাকা ছেলেটার পানে তাকালো। সাদা শার্ট পরিহিত 26-27 বছর এক শ্যামা সুদর্শন পুরুষ মায়েরার দিকে অবাক চোখে চেয়ে আছে। মায়েরা ঢোক গিলে বসা থেকে দাঁড়িয়ে যায়। ছেলেটার দিকে তাকিয়ে বলে, ভাইয়া, আপনি একটা ছেলের পাশে বসুন না। ছেলেটা মায়েরার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। কি যেন ভেবে ঠোঁটের কোণে হাসি ফুটল। মায়েরা ছেলেটাকে নিজের দিকে চেয়ে হাসতে থেকে বিব্রত বোধ করে। তাদের পাশের সিটে একজন বৃদ্ধ মহিলা, তার পাশে বয়স্ক লোক। ছেলেটি এগিয়ে গিয়ে বয়স্ক লোককে বললে সে সিট এক্সচেঞ্জ করতে রাজি হয়। মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। ছেলেটার উদ্দেশ্যে বলে, থ্যাংক ইউ ভাইয়া। ছেলেটা সৌজন্য হেসে বলে, ওয়েলকাম। এরপর পাশের সিটে বসে পড়ে। আর মায়েরার পাশে বৃদ্ধ মহিলা। বাস স্ট্যান্ডে নেমে মায়েরা এদিক ওদিক তাকায়। পাশ থেকে মায়েরার পাশের সিটের ছেলেটা বলে, নাম কি তোমার? মায়েরা ভ্রু কুঁচকে ছেলেটার দিকে তাকায়। ভাবলো ছেলেটা ভালোই, নয়তো তার পাশে মেয়ের বসার ব্যবস্থা করতো না। কিন্তু অপরিচিত ছেলের সাথে ভাব জমাতে ভালো লাগলো না তার। তাই মুখ গোমড়া করে রেখেই বলল, নেই। ছেলেটা মৃদু হেসে বলে, ইন্টারেস্টিং নেম, ফার্স্ট টাইম শুনলাম কারো নাম নেই। মায়েরা বিরক্ত হলো। কোনো কথা না বলে সামনের দিকে এগিয়ে যায়। ছেলেটা ভ্রু কুঁচকে দেখলো মায়েরাকে। সেও এগিয়ে যেতে যেতে পিছন থেকে বলল, হেই বারবি ডল। এমন সম্বোধনে মায়েরা রেগে যায়। নিশ্চয়ই ছেলেটা ততটা ভালো না যতটা সে ভেবেছে। একা মেয়ে পেয়ে ডিস্টার্ব করছে। মায়েরা পিছু ফিরে ঝাঁঝালো কণ্ঠে বলে, পিছু আসলে একদম গণপিটুনি খাওয়াবো বলে দিলাম। কথাটা বলে দ্রুত এগিয়ে গিয়ে একটা ভ্যানে উঠে পড়ে। ছেলেটা মৃদু হেসে বিড়বিড় করে, কথা শুনে মনে হয় অনেক বড় হয়ে গিয়েছো বারবি ডল, ইন্টারেস্টিং। এরপর মায়েরার দিকে চেয়ে ছেলেটি গলা উঁচিয়ে হেসে বলে, তোমার নাম মায়রা, ঠিক বললাম তো বারবি ডল? মায়েরা চলন্ত ভ্যানে বসে ছেলেটার দিকে চোখ বড় বড় করে তাকায়। তার নাম জানলো কি করে? সে তো চেনে না এই লোককে। কেন যেন ভয় লাগলো। দ্রুত বাড়ি ফিরলেই শান্তি। শুদ্ধ ইরফানের অফিসে যাওয়ার আগেই রাস্তার মাঝে ইনার ফোন পায়। জানতে পারে মায়েরা গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে। শুদ্ধ একটু খারাপই লাগলো। গতকালের জন্য হয়তো মেয়েটা এমন করেছে। মেয়েটাকে দোষ দিয়েই বা কী লাভ। ইরফানকে কল করলো বেশ কয়েকবার। প্রথম কয়েকবার কল কেটে দিল, এরপর আর রিসিভ করলো না। কিছু একটা ভেবে ইরফানের নাম্বার একটা মেসেজ করে মিটি মিটি হাসে। ইরফান মিটিং রুমে ছিল। ফোনে টুং করে একটা মেসেজ আসে। আলো জ্বলে ওঠে। ইরফান একবার তাকিয়ে চোখ সরিয়ে নিতে গিয়েও ফোন হাতে দুটো নেয়। প্রথমে মায়েরা শব্দ দেখে। কথা বলার মাঝেই চুপ হয়ে যাওয়ায় ইরফানের দিকে সবাই তাকিয়ে আছে। ইরফান মেসেজ ওপেন করে, মায়েরা একাই গ্রামের উদ্দেশ্যে বের হয়েছে। আমার মনে হয় মায়েরা তোকে ছেড়ে চলে গেল ভাই। আমি উকিলের সাথে কথা বলতে যাচ্ছি ডিভোর্সের জন্য। বলছি সিনিয়র কোনো মেয়ে দেখবো তোর জন্য? রিপ্লাইটা দিয়ে দে। উকিলের সিনিয়র মেয়ে থাকলে এক মিনিটেই সব সলভ হয়ে যাবে। ইরফান মেসেজটা পড়ে বসা থেকে দাঁড়িয়ে যায়। রাগে ফেটে পড়ছে। হাতের মুঠোয় ফোন শক্ত হাতে চেপে ধরে ক্রোধ দমানোর চেষ্টা করে। চোখ বুজে লম্বা শ্বাস ফেলে। কাউকে কিছু না বলেই হনহন করে মিটিংয়ের মাঝখান থেকে বেরিয়ে যায়। সবাই অবাক হয়ে তাকিয়ে দেখে ইরফানের প্রস্থান। কেউ কিছুই বুঝল না। অফিসের পিএ সচিব পিছন থেকে বলে, স্যার ওনারা তো চলে যাবে,
ওনাদের কি বলবো? ইরফান চিৎকার করে বলে, সবগুলোকে জাহান্নামে যেতে বলো। কথাটা বলে বড় বড় পা ফেলে অফিস থেকে বেরিয়ে যায়। সজীব ছেলেটা বোকা চোখে তাকিয়ে থাকে। এদের গতকাল সারাদিন ঘুরিয়েছে, আজ সকাল সকাল মিটিং ডেকে তবুও মাঝখান থেকে চলে গেল। ছেলেটার মাথা কাজ করে না, তাদের এত পাংচুয়াল স্যারের হঠাৎ কী হলো। ইরফান গাড়ি নিয়ে রওনা হয় গ্রামের উদ্দেশ্যে। চোখ মুখে ক্রোধ, সাথে খানিক দুশ্চিন্তার ছাপ। একা একা বেরিয়েছে ভেবেই গাড়ি চালানোর মাঝে এই ডান হাতে স্টিয়ারিং একটা থাপ্পড় মারায়। স্টিয়ারিং ঘোরাতে ঘুরতে বিড়বিড় করে, স্টুপিড গার্ল, তোমার হাত পা ভেঙে তবেই আমি দম নিব, জাস্ট ওয়েট। কোথায় তুই? গ্রামে আসলাম, দেখা কর। শুদ্ধ উপাস থেকে বলে, আমি তো গ্রামে নেই, তুই হঠাৎ গ্রামে? কাজিনের বিয়ে, সাথে আমার বিয়েও পাহা করতে আসলাম। তুই নাই কেন? শুক্র শনি তো গ্রামে থাকিস। এই উইকে কাজ ছিল, গিয়েছিলাম, আবার কালকে ব্যাক করেছি। নেক্সট উইকে যাব। কতদিন থাকবি? নাসিম হেসে বলে, আজই সপ্তাহখানেক। আয় তাহলে, নেক্সট উইক দেখা হচ্ছে। ইরফানকে সাথে আনিস। শুদ্ধ হেসে বলে, অলরেডি ও রওনা দিয়েছে গ্রামে, এখন ওর গ্রামে ছুটতেই দিন যায়। নাসিম অবাক হয়ে গেল, হঠাৎ? ও তো গ্রামে আসতে চাইতো না, এখন তুই নেই তবুও আসছে, স্ট্রেঞ্জ। শুদ্ধ হেসে বলে, বাচ্চা বউয়ের টানে চলে যায় রে, এখানে মন টেকে না। ও তো বউকে মানে না। উপরে উপরে মানে না, কতবার ডিভোর্স দিয়ে দিল, কিন্তু ভেতরে ভেতরে পুরাই আশিক। নাসিম শব্দ করে হাসল, বেশি কিছুক্ষণ হেসে নিজেকে সামলে বলে, নাইস জোকস। ফান করার জায়গা পাও না, লাত্তি খাইলে ঠিক হবি তুই। ইরফানের নামে যে মিথ্যা ছড়াচ্ছিস, লাথি এমনিই খাবি, নো টেনশন। শুদ্ধ মুখ ভোতা করে রাখলো। তার অবস্থা ওই রাখাল আর বাঘের মতো হলো। একটু মজা করে বলে তাকে এখন মিথ্যাবাদী রাখাল বানিয়ে দিচ্ছে। রেগে বলে, এক চটকানা খাবি, আমি ফান করিনি। নাছিম মাছি তাড়ানোর ভঙ্গি করে বলল, খুব বিশ্বাস করলাম, যা দ্রুত গ্রামে আয়, একা একা ভালো লাগে না। শুদ্ধ হেসে বলল, তোর বিয়ে ভাঙার জন্য হলেও লাভ দিয়ে যাব, সব বিষয়ে ফান করবি না। বলেই নাসিম কল কেটে দেয়। ওপাশ থেকে শুদ্ধ হাসল। ইরফান কোথায়? মায়েরা দরজায় দাঁড়িয়ে মুখটা একটুখানি করে বলে, একাই এসেছি। ইরফানের ফুফি অবাক হয়ে বলে, মানে একা এসেছিস কেন? তুই কি পাগল? যদি রাস্তাঘাটে কোনো বিপদ হতো? মায়েরা মন খারাপ করে বলে, হবে না গো আম্মাজান, এত টেনশন করো কেন? আমাকে একটু বড় হতে দাও। ট্রিনা বেগম রেখে বলে, এইসব ছেলে মানুষে একদম করবি না, এত বড় হতে হবে না তোকে, যেমন আছিস সেই ভালো। মায়েরা মুখ ফসকে বলে, বড় না হলে তোমার ভাতিজা মানবে তো? কথাটা বলে থতমত খেয়ে যায়। ট্রিনা বেগম রাগের মাঝেও হেসে ফেলে, এদের মধ্যে কি চলে? ভ্রু কুঁচকে বলে, আমার ভাতিজার জন্য বড় হতে চাইছিস? মায়েরা লজ্জা পেয়ে যায়, আমতা আমতা করে বলে, আমার বয়েই গেছে, তোমার ভাতিজা ভালো না, তার সাথে আসবো না, তাই একাই চলে এসেছি, ওনাকে আর কষ্ট করে আসতে হবে না। খেয়েছিস কিছু? মারা পেটে হাত বুলিয়ে বলে, না গো আম্মা যান, খাবার দাও তো, অনেক খিদে পেয়েছে। কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার দিচ্ছি। মারা কথা না বাড়িয়ে তার ঘরে যায়। ফ্রেশ হয়ে এসে টেবিলে বসে খাবার খেয়ে নেয়, আর টুকটাক কথা বলে টিনা বেগমের সাথে। খাবার শেষে মায়েরা চেয়ারে পা তুলে বসে বলে, আম্মা যান, মা এসেছিল আমার খোঁজ নিতে। টিনা বেগমের মুখ মলিন হয়ে যায়, মারা মুখের দিকে চেয়ে। মারা উৎফুল্ল নিয়ে প্রশ্নটা করেছে। টিনা বেগম মায়েরার পাশের চেয়ারে বসে বলে, আমি তোর মা হতে পেরেছি? মারা অবাক হয়ে তাকায় ত্রিনা বেগমের দিকে, হেসে ত্রিনা বেগমকে জড়িয়ে ধরে বলে, একদম পারফেক্ট। কথাটা বললেও চোখের কোণে পানির কণা চিকচিক করছে। সে বুঝেছে তার মা তার খোঁজ নিতে আসেনি। মায়েরা মিমের সাথে দেখা করতে বেরিয়েছে। ভালো লাগছিল না বলে ত্রিনা বেগমকে বলে বাসা থেকে বেরিয়েছে। কই যাচ্ছিস? মিম মায়েরার কথায় হেসে বলল, বিয়ে দেখতে, চল। ধ্যাত, আমি যাব না, মানুষের বিয়ে আমি কি করব? মিম মায়েরার হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলে, তোর বিয়ে হয়েছে, আমার তো হয়নি, চল, আমি দেখব বিয়ে। মারা হাঁ করে চাইল, কি আবাল, ওর বিয়ে হয়নি বলে মানুষের বিয়ে দেখবে। মারা কিছু বলল না। গ্রামের বিয়ে, যাওয়াই যায়। এক্সাম কেমন হয়েছে? মিম হেসে বলে, ভালোই। তোর? মারা মন খারাপ করে বলে, আজ আমি মিমের মতো ভালো স্টুডেন্ট নই বলে ভালো বলতে পারছি না। মিম মায়ের পিঠে থাপ্পড় দিয়ে বলে, একদম ঢং করবি না, ভালো স্টুডেন্টদের ঢং বেশি হয়, এটা তোকে দেখলে হাড়ে হাড়ে বুঝি। মায়েরা হাসলো। মিমের পাশে একটা ছেলে এসে দাঁড়ায়, বয়স 22-23 বছর হবে। ছেলেটাকে দেখে বলে, আরে ভাইয়া আপনি?
এদিকে এসেছিলাম। কোথায় যাচ্ছ তোমরা? মিম আমতা করছে। মায়েরা পাশ থেকে বলল, কার যেন বিয়ে, সেটাই দেখতে যাচ্ছি। ছেলেটা হেসে বলল, আমার খালাতো বোনের বিয়ে, চলো তোমাদের নিয়ে যাই। মায়েরা আর মিম গুটি গুটি পায়ে এগিয়ে যায় ছেলেটার সাথে। গ্রামের বিয়ে, আহামরি সাজানো না হলেও মোটামুটি সাজিয়েছে বাড়িটা। মায়েরা চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখে, ভালোই লাগছে। তার বিয়ের কথা মনে পড়ে হাসি পায়, শব্দ করে হেসেও ফেলে। তার ওটা বিয়ে ছিল নাকি শোক পালনের দিন ছিল? পিছন দিয়ে কেউ একজন বলে, একা একা হাসছো কেন? মায়েরা হাসি থামিয়ে পিছন ফিরে তাকালে বাসের সেই ছেলেটাকে দেখে চোখ বড় বড় করে তাকায়। এই ছেলে এখানে কেন? আশেপাশে মিমকে খুঁজলো, নেই তো। তাকে রেখে কোথায় গিয়েছে এই মেয়ে? ছেলেটা এগিয়ে এসে বলে, কেমন আছো বারবি ডল? মায়েরা খুবই বিব্রত বোধ করে। এই ছেলে এমন অদ্ভুত নামে ডাকে কেন? কোনো কথা না বলে দ্রুত জায়গাটা প্রস্থান করতে চায়। তার আগেই ছেলেটা মায়ের সামনে দাঁড়িয়ে যায়। মায়েরা রেগে বলে, সামনে থেকে সরুন, আপনি আমাকে ডিস্টার্ব করছেন কেন? ছেলেটা দুহাত আড়াআড়িভাবে গুঁজে হেসে বলে, তুমি তো আসলে অনেক বড় হয়ে গিয়েছো বারবি ডল। মায়েরা চোখ পাকিয়ে বলে, একদম উল্টাপাল্টা নামে রাখবেন না আমাকে। মায়ের পিছনে বেশ কয়েকজন মেয়ে এসে দাঁড়ায়। ছেলেটার উদ্দেশ্যে বলে, কার সাথে কথা বলো ভাইয়া? ছেলেটা মায়ের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, তোদের ভাবি, আপ্যায়ন কর, নিয়ে যা। মায়েরা চোখ বড় বড় করে তাকায়, কি বলছে এই লোক? ছেলেটার কথা শুনে তার সব কাজিন সুর তোলে, ও হো, অবশেষে আমাদের সিঙ্গেল ভাই মিঙ্গেল হতে যাচ্ছে। মায়েরা রেগে বলে, কি বলছেন আপনি? আমি বিবাহিত। ছেলেটা শব্দ করে হাসে, অতঃপর বলে, তুমি আসলে অনেক বড় হয়ে গিয়েছো, এই ট্রিক্স ইউজ করছো কেন? লাভ নেই, পিছু ছাড়ছি না বারবি ডল। মায়েরা অদ্ভুতভাবে তাকালো, পাগল নাকি এই লোক? সে কোন দুঃখে মিথ্যা বলতে যাবে? বিরক্ত লাগলো। এই মিমটা তাকে রেখে কোথায় চলে গেল কে জানে। মায়ের পাশে দুজন মেয়ে এসে বলে, ভাইয়া, তোমার বউ আসলেই একটা পুতুল, হাউ কিউট। মায়েরা মেয়েগুলোর কথায় বিব্রত বোধ করে ভীষণ। এরা সবগুলো পাগল। একজন বলে ওঠে, ভাবি, ভিতরে আসো। মারা আরও অদ্ভুতভাবে তাকায়, ভাবি মানে? এই বদলোকের বউ হবে কেন সে? তার তো স্বামী আছে। ইরফানের মুখটা ভেসে উঠল, মনে মনে ডাকলো তাকে। এখানে এসে যেন বলে সে তার বউ। কত সুন্দর তার স্বামী, শুধু একটু মারে। ভাবতেই আবার মন খারাপ হলো। তবে মানুষ তো ভালো, তার যত্ন করে। সে তো বাচ্চা না, সব বোঝে। কিন্তু এখন এটা কোথায় ফেসে গেল? মারার হাত ধরে টানলে মারা আমতামতো করে মুখ ফসকে বলে, আমি বাড়ি যাব, আমার খিদে পেয়েছে। কথাটা শুনে সামনে দণ্ডায়মান ছেলেটা শব্দ করে হেসে দেয়। মারা থতমত খেয়ে যায়। সে কি পাগল নাকি? বিয়ে বাড়িতে এসে খিদের কথা বলছে। নিজের কপালে নিজের একটা বাড়ি মারতে ইচ্ছে করলো। ছেলেটা হেসে বলে, তোমার জন্য স্পেশাল খাবার রেডি করবো, এসো বারবি ডল। মারার এত বিরক্ত লাগলো, পরপুরুষ তাকে কী সব নামে ডাকছে। ইচ্ছে করলো ঠাটিয়ে একটা চড় মারতে। বদ ছেলে, অন্যের বউকে নিজের বউ বানাতে চায়। ছেলেটা মায়ের হাত ধরতে চায়। মায়েরা রেগে যায়, দুহাত পিছনে গুটিয়ে নিয়ে রেগে বলে, একদম অসভ্যতামি করবেন না, বলেছি না আমি বিবাহিত। ছেলেটা মায়ের দিকে ভ্রু কুঁচকে তাকায়, এইটুকু মেয়ের কি ঝাঁজ। হাত গুটিয়ে নিল, মৃদু হেসে বলে, ইটস ওকে, ওয়েটিং। মারা পাশ কাটিয়ে চলে যায়। ছেলেটা গম্ভীর মুখে মায়ের প্রস্থান দেখল, চোখে মুখে চিন্তার ছাপ। মেয়েটা আসলেই ম্যারিড? এইটুকু মেয়েকে কে বিয়ে করবে? মিথ্যাই হয়তো বলছে। তার কাজিনদের জিজ্ঞেস করলে তারা বলে তারা জানে না। এদিকে মায়েরা মিমকে খুঁজতে থাকে, একসময় পেয়েও যায়। হাত ধরে টেনে এনে বাইরের দিকে নিয়ে যায়। মিম মায়েরার হাত টেনে বলে, আরে বর আসেনি তো, বর আসলে দেখে যাব। মায়েরা রেগে বলে, তাহলে আমি গেলাম। আরে রাগ করছিস কেন? আচ্ছা, চল যাই। পিছন থেকে তখনকার সেই ছেলেটা এসে বলে, তোমরা চলে যাচ্ছ কেন? মায়েরা উত্তর দিল না। মেজাজ খারাপ হয়ে গেছে তার এখানে এসে। মিম মৃদু এসে বলে, আমাদের এক্সাম, আসি ভাইয়া। আচ্ছা চলো তোমাদের এগিয়ে দিই। এই বাসা গ্রামের একদম শেষ মাথায় বলা যায়, মোটামুটি অনেকটা দূরে। তাই মায়েরা বা মিম কেউ নিষেধ করলো না। ছেলেটাকে তারা মোটামুটি ভালোভাবেই চেনে, খারাপ না। মায়েরা মিম আর সেই ছেলের সাথে টুকটাক কথা বলছিল আর সামনে হাঁটছিল। বেখেয়ালে সামনে চোখ পড়লে পা থেমে যায়। মিম মায়েরাকে থেমে যেতে দেখে পাশ থেকে বলে, কি হলো, থামলি কেন? কথাটা বলে মায়েরার দৃষ্টি অনুসরণ করে সামনে তাকায়। চেনা চেনা লাগলো লোকটাকে। মাথায় চাপ দিতেই মনে পড়ল, এটা তো মায়েরার সেই দুঃসম্পর্কের দুলা ভাই। ইরফান শক্ত চোখে মায়ের দিকে চেয়ে আছে। মায়েরা ভয় পায় ইরফানের দৃষ্টিতে। ইরফান গট গট পায়ে এগিয়ে এসে দৃঢ় কণ্ঠে জিজ্ঞেস করে, কোথায় ছিলে? মায়েরা ভীতু চোখে থাকা ইরফানের দিকে, ঢোক গিলে নেয়। লোকটা গ্রামে চলে এসেছে?
কখন? মারা জিভ দিয়ে ঠোঁট ভিজে কিছু বলতে চায়, তার আগে ইরফান মায়েরার গাল চেপে ধরে। দাঁতে দাঁত চেপে শক্ত কণ্ঠে বলে, আসতে নিষেধ করেছিলাম না? স্পিক আপ। পাশ থেকে ছেলেটা এগিয়ে এসে মায়েরার হাত টেনে ইরফানের সামনে থেকে পাশ থেকে ছেলেটা এগিয়ে এসে মায়েরার হাত টেনে ইরফানের সামনে থেকে সরিয়ে আনতে চায়। ইরফানের দিকে চেয়ে বলে, কে ভাই আপনি? মায়েরার সাথে এমন করছেন কেন? ইরফান জ্বলন্ত চোখে মায়েরার ধরে রাখা ছেলেটার হাতের দিকে চেয়ে আছে। মায়েরার গাল ছেড়ে ডান হাতে ছেলেটার গলা চেপে চিৎকার করে বলে, ওর হাত ছাড় বাস্টার্ড। ছেলেটা ছাড়ে না। খিরে এই লোক অসভ্যের মতো আচরণ করছে। সে মায়রা আর মিমকে এগিয়ে দিচ্ছিল যাতে কোনো বাজে ছেলে তাদের সাথে খারাপ কিছু করতে না পারে। ইরফানকে দেখে ভালো ঠেকলো না, এজন্যই মায়রাকে প্রোটেক্ট করার ট্রাই করছে, যদিও মায়রা হাত ছাড়ানোর চেষ্টা করছে। ইরফান ডান হাতের সব শক্তি প্রয়োগ করে ছেলেটার গলা চেপে ধরে। ছেলেটার চোখ বড় বড় হয়ে যায়। ইরফান বা হাতে মায়রার পেট জড়িয়ে টান মেরে তার বা পাশে দাঁড় করে দেয়। ছেলেটা মায়রার হাত এখনও ছাড়েনি। ইরফানের মাথায় আগুন চড়ল যেন। গলা ছেড়ে চোখের পলকে ছেলেটার হাত মায়রার হাত থেকে টান মেরে ছাড়িয়ে ছেলেটাকে ল্যাং মেরে ফেলে দেয়। কিছু বুঝে ওঠার আগেই ছেলেটি যে হাতে মায়ের হাত ধরেছিল সেই হাত ঘুরিয়ে শক্তি খাটিয়ে উল্টো দিকে চাড়া দেয়। ছেলেটা চিৎকার করে ওঠে। মিম ভয়ে ঢোক গিলছে। মায়েরা নিজেও ভয় পেয়ে যায়। ইরফানের পেট জড়িয়ে বলে, ওনাকে ছাড়ুন প্লিজ, হাত ভেঙে যাবে তো। ইরফান ছেলেটার হাত ছেড়ে মায়েরার গাল শক্ত হাতে চেপে ধরে শক্ত গলায় বলে, ওই ছেলেটার জন্য চিন্তা করছো কেন তুমি? মায়েরা অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। কি বলছে এই লোক? চোখ ঘুরিয়ে ছেলেটার দিকে তাকালে দেখলো ছেলেটি মাটিতে শুয়ে কাতরাচ্ছে। মিম একবার ইরফানকে দেখছে, একবার মায়েরাকে, তো একবার মাটিতে পড়ে কাতরানো ছেলেটার দিকে। সব মাথার উপর দিয়ে যাচ্ছে। মায়েরা ছেলেটার দিকে এগিয়ে গিয়ে বলতে নেয়, ভাইয়া। তার আগেই পিছন থেকে ইরফান মায়েরার পেট জড়িয়ে মায়েরাকে কোলে তুলে নেয়। মায়েরা চোখ বড় বড় করে বলছে মায়েরা চোখ বড় বড় করে বলে, কি করছেন? ওনার হাত ভেঙে গিয়েছে মনে হয়। ইরফান গটগট পায়ে তার গাড়ির দিকে এগিয়ে যেতে যেতে বলে, ভেঙে দিয়েছি, তাই ভেঙেছে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। এই লোকটা আসলেই পাষাণ। কিভাবে বলছে ভেঙে দিয়েছে? মুচড়ামুচড়ি করে। ইরফানের বুকে দু হাতে ঠেলে বলে, নামায় ওনাকে হসপিটালে নিতে হবে তো। পিছন থেকে মিম বলে, আরে আপনি তো মায়েরার দুলা ভাই, বউ রেখে শালির সাথে এসব কি করছেন? কথাটা শুনে ইরফান পিছু ফিরে তাকায়। শক্ত কণ্ঠে বলে, শাট আপ, সেজ মাই ওয়াইফ। মিম বোকা বনে যায়। মায়ের দিকে তাকালে মায়েরা অসহায় চোখে মিমের দিকেই চেয়ে আছে। মিম বোধহয় বুঝল। কটমট চোখে মায়ের দিকে তাকালো। বেয়াদব তাকে মিথ্যে বলেছিল। ইরফানের চোয়াল শক্ত। উল্টো ঘুরে পায়ের গতি বাড়িয়ে তার গাড়িতে উঠে বসে। কোলের উপর মায়েরাকে বসিয়ে গাড়ি স্টার্ট দেয়। বা হাতে মায়েরাকে নিজের সাথে চেপে ডানাতে গাড়ির স্টিয়ারিং ঘোরায়। মায়েরা মুচড়ামুচড়ি করতে করতে বলে, ছাড়ুন আমায়, ওই ভাইয়ার হাত ভেঙে গিয়েছে, এখন কি হবে? ইরফান গাড়ির ব্রেক কষে। দু হাতে মায়েরাকে নিজের সাথে চেপে রাগান্বিত স্বরে বলে, আর একবার ওই ছেলের চিন্তা করলে ওর মাথা কেটে ফেলবো। মায়েরা ঢোক গেলে। ইরফান ফোঁস করে শ্বাস ফেলায়। মায়েরাকে নিয়ে গাড়ি থেকে নামলো। এরপর মায়েরা হাত ধরে একটা দোকানে নিয়ে যায়। মায়েরা বোকার মতো চেয়ে ইরফানের পিছু পিছু যায়। কি করছে এই লোক? ইরফান দুটো সাবান কিনল। আশেপাশে কিছু খুঁজলো। কাঙ্ক্ষিত জায়গা চোখে পড়লে মায়েরার হাত টেনে সেদিকে নিয়ে যায়। মায়েরা হা করে চেয়ে আছে। মনে মনে প্রশ্ন জাগে, সাবান কিনলো কেন? ভাবনার মাঝেই রাস্তার পাশে একটা পানির লাইনের পাশে দাঁড় করিয়ে দেয় ইরফান মায়েরাকে। এরপর একটা সাবানের প্যাকেট পকেটে রেখে অপরটি ছিঁড়ে ফেলে। মায়েরাকে ঘুরিয়ে মায়েরার পিঠ তার বুকে লাগিয়ে পিছন থেকে মায়েরার বোরখার বাম হাতা গুটিয়ে দেয়। ট্যাপ ছেড়ে মায়েরাকে সহ নিচু হয়ে সাবান ভিজিয়ে মায়েরার হাত ডলতে থাকে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। চেঁচিয়ে বলে, আরে কি করছেন? আমার হাত পরিষ্কার তো। ইরফান পাত্তা দিল না। গম্ভীর গলায় বলল, শাট আপ। মায়েরা ঢোক গেলে। সে বোধহয় বুঝেছে এই লোক কেন এমন করছে। ছোট মাথায় এই ব্যাপারটা তার কাছে ভীষণ ভারী লাগলো। ইরফানের মুখাবয়বে স্বভাবসুলভ গাম্ভীর্যের ছাপ। নিচু হয় ইরফানের বাম গাল মায়েরার ডান গাল বরাবর। মায়েরা আর চোখে তাকালো ইরফানের দিকে। ঢোক গিলে নিজের হাতের দিকে তাকালো। ধীরে ধীরে ইরফানের হাতের গতি বাড়ে। মায়েরা ব্যথা পায় হাতে। হাত ছাড়াতে চাইলে ইরফান বা হাতে শক্ত করে মায়ের হাতের কবজি চেপে ধরে। ডান হাতে হাত তুলতে থাকে। মায়েরা ঘাড় বাঁকিয়ে ইরফানের দিকে চেয়ে বলে, হাত ছাড়ুন প্লিজ, আমি ব্যথা পাচ্ছি। ইরফানের হাত থেমে যায়। ঘাড় বাঁকিয়ে মায়ের দিকে তাকালে দেখলো মায়ের চোখের কোণে চিকচিক পানি। হাতের সাবান ফেলে দেয় দ্রুত। ডান হাতে মায়ের হাত উঠিয়ে ফেনাযুক্ত হাতেই ঠোঁট ছোঁয়। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। অদ্ভুতভাবে বলে, আপনি কি পাগল? সাবান খাচ্ছেন কেন? ইরফান থতমত খেয়ে দ্রুত মায়ের হাত ছেড়ে দেয়। মুখ সাবানের ফেনা মুখে গিয়েছে। পাশেই থুতু ফেলে। মায়ের কেন জানি হাসি পায়। কিছুটা শব্দ করেই হেসে ফেলে। ঠোঁট চেপে হাসি আটকানোর চেষ্টা করে বলে, ওই ভাই আমার হাত ধরেছিল বলে আপনি আমার হাতে সাবান লাগাচ্ছেন তাই না?
ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে গম্ভীর গলায় বলে, নো, তোমার হাত ডাস্টে ভরে গিয়েছে। মারা মুখ পাকায়, ডান হাতে গিয়ে দিয়ে বলে, তবে এই হাতে ধুইয়ে দিন, তবে এই হাতে ধুইয়ে দিন, একসাথেই ছিল দুই হাত। ইরফান ধমকে বলে, শাট আপ, স্টুপিড গার্ল। মায়েরা বিরক্ত হয়, সারাদিন শুধু ইংলিশ ছাড়বে কানের কাছে। ইরফান মায়েরার ঘাড় বরাবর মুখ নামিয়ে হিজাবের অংশ দিয়ে ঠোঁটে লেগে থাকা ফেনা মুছে। মারা কেঁপে ওঠে, শুকনো ঢোক গিলে নিচের হাতের দিকে তাকায়। ইরফান ট্যাপের নিচে হাত রেখে মায়ের হাত ধুইয়ে দেয়। মায়ের ফর্সা হাত লাল হয়ে গিয়েছে। এটা দেখে পকেটের সাবান বের করে ছুঁড়ে ফেলল। এরপর মায়ের হাত ধরে দ্রুত পায়ে গাড়ির দিকে এগিয়ে যায়। গাড়িতে বসে মায়ের দিকে চেয়ে রেখে বলে, একা একা কেন এসেছো? মারা মাথা নিচু করে নেয়, মিনমিন করে বলে, আমি আসতে পারি। ইরফান ঠান্ডা গলায় বলে, ইউনো, আমার এখন তোমাকে খুন করতে ইচ্ছে করছে। মারা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। ইরফান গম্ভীর চোখে মায়ের দিকে চেয়ে আছে। মারা তার কোমর থেকে ইরফানের হাত সরাতে চায়। ইরফানের কপালে বিরক্তির ভাঁজ ফুটে ওঠে। এই মেয়েকে কী করা যায় সেটাই ভাবছে, মাথায় কাজ করে না। বাসে একা একা পুরো রাস্তা এসেছে। ভাবতে ইচ্ছে তো করছে একে আগে ফটাফট থাপড়ে গাল লাল করে দিতে। কিছু একটা ভেবে তীক্ষ্ণ চোখে সেই প্রশ্ন করে, পাশের সিট কার ছিল, ছেলে না মেয়ে? মায়েরা আমতা আমতা করে। ইরফান ধমকে বলে, আনসামি। ছেলে। ইরফান চিল্লিয়ে বলে ওঠে, হোয়াট? কথাটা বলেই রাগের চোরে ঠাস করে মারার বাম গালে থাপ্পড় মেরে দেয়। মারা কেঁপে ওঠে, চোখ খিঁচে নেয়। শক্ত হাতে থাপ্পড় খেয়ে গালটা টনটন করে উঠল। মাথা নিচু করে নিল, চোখ জোড়ায় পানি জমেছে। ইরফান মায়েরার চোয়াল ধরে রাগান্বিত স্বরে বলে, তোকে বেরোতে নিষেধ করেছিলাম না? এই পুচকি মেয়ে, আমার কথা তোর কানে যায় না? জানে মেরে ফেলবো একদম। মায়েরা মাথা নিচু করেই থাকে, চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। এখন কেন যেন ইরফানের মার খেয়ে অভিমানে কষ্টে চোখের পানি ঝরে। মারা বুঝে পায় না কারণ। ইরফান মায়েরার গাল ছেড়ে সিটে মাথা এলিয়ে চোখ বুঝল, ফোঁস করে শ্বাস ফেলায়। বেশ কিছুক্ষণ চুপ করে থেকে চোখ মেলে তাকায় মায়ের দিকে। ঠান্ডা গলায় নরম স্বরে আবদার করে, আমার রাগ কমিয়ে দেবে প্লিজ। মারা ভেজা চোখ জোড়া খুলে পিটপিট করে তাকায় ইরফানের দিকে। অদ্ভুত চোখে ইরফানের দিকে চেয়ে থাকে। সে কিভাবে রাগ কমাবে? পাষাণ লোক, শুধু ছুঁতো খুঁজবে তাকে মারার। মাথা নিচু করে ইরফানের কোল থেকে নেমে পাশের সিটে বসতে চায়। ইরফান দুহাতে মারার কোমর জড়িয়ে বলে, হোয়াট হ্যাপেন্ড? রাগ কমিয়ে দিতে বললাম, উল্টে রাগাচ্ছ। ভালো হবে না তুমি? মারা এলোমেলো দৃষ্টি ফেলে। কী করবে সে? রাগ কিভাবে কমাবে? তাকে শুধু দুপদাপ মেরে দেয়। চোখ তুলে ইরফানের দিকে তাকায়। ইরফান শান্ত চোখে মায়ের দিকে চেয়ে আছে। রেগেছে তো সে একাই এসেছে এই জন্য। সেই ভাবনা থেকে মায়েরা ঢোক গিলে বাচ্চাদের মতো করে বলে, আর কখনো একা একা বাইরে বের হবো না। ইরফান ডান হাতে মায়েরার গালে গড়িয়ে পড়া পানি মুছে দিয়ে বলে, কাঁদছো কেন? মায়েরা কাঁদতে কাঁদতে রেগে বলে, মেরে বলছেন কাঁদছি কেন? কাঁদবো না তো কি হাসবো? ইরফান মায়েরার গালে ডান হাত দিয়ে নরম গলায় বলে, সরি, অনেক ব্যথা পেয়েছো? মায়েরা অবাক হয়ে তাকায় ইরফানের ভয়েস টোনে। তেড়ামি করে কান্না ভেজা গলায় বলে, না, আরাম পেয়েছি। ইরফান বিরক্ত হয় মায়েরার তেড়া কথায়। কটমট দৃষ্টিতে তাকায় মায়েরার দিকে। এই স্টুপিড তাকে না রাগিয়ে শান্তিতে নিঃশ্বাস নিতে পারে না। মায়েরার চোখের পানি দেখে দমল একটু। বা হাত মায়েরার ডান গালে রাখে। হঠাৎই মুখ এগিয়ে নিয়ে মায়েরার বাম গালে ঠোঁট চেপে ধরে। মায়েরা স্তম্ভিত হয়ে যায়, শরীর শিরশির করে। ইরফান ডান হাতে মায়েরার কোমর চড়িয়ে কাছে টেনে নেয়। ওভাবেই ফিসফিসিয়ে বলে, ইউনো, আমিও ব্যথা পেয়েছি। মায়েরা জমে বসে আছে। ইরফানের কথা তো শুনতেই পেল না। ইরফানের কাজেই মায়েরা বারবার শুকনো ঢোক গেলে। ইরফানের বুকে দু হাত রেখে ঠেলে সরাতে চায়। তার মনে হয় হাঁপানি চাপ দিচ্ছে। ভারী নিঃশ্বাস ফেলে কাঁপা গলায় বলে, সরুন। ইরফান বোধহয় বিরক্ত হলো, তবে নিজেকে দমালো। গাল থেকে মুখ উঠিয়ে মায়েরার দিকে তাকায়। মায়েরা এলোমেলো দৃষ্টি ফেলায়। ইরফান মায়েরার হিজাব টান মেরে খুলে দেয়। এরপর বোরখার গলার মাঝে হাত দিয়ে টেনে বোরখা খুলতে চায়। মায়েরা চোখ বড় বড় করে ইরফানের হাত ধরে বলে, কি করছেন? ইরফান গম্ভীর গলায় বলে, তোমাকে ক্লিন করছি, ডোন্ট ডিস্টার্ব মি। মারা অদ্ভুত চোখে তাকায়। সে কি ড্রেনে পড়েছিল যে তাকে ক্লিন করতে হবে? রেগে বলে, আমি ক্লিনই আছি, কোনো ড্রেনে পড়িনি। ইরফান রেগে বলে, তার চেয়েও নোংরা কিছু তোমার বডিতে লেগেছে। কথাটা বলে শক্তি খাটিয়ে মায়ের বোরখা টান মেরে ছিঁড়ে ফেলায়। মারা চেঁচিয়ে ওঠে, ঘাড় ছিঁড়ে গেছে বোধহয়। চিনচিন করে উঠল জায়গাটা। ইরফান মায়ের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে গাড়ির গ্লাস নামিয়ে মায়ের বোরখা বাইরে ছুঁড়ে ফেলায়। এরপর গাড়ির গ্লাস আবার উঠিয়ে দেয়। ইরফান তীক্ষ্ণ চোখে মায়ের মাথা থেকে কোমর পর্যন্ত দৃষ্টি বোলায়। মায়ের পরনের জর্জেটের ব্রাউন কালারের একটা ফিটিং কামিজ।
জামার হাতা কোনোর নিচ পর্যন্ত, ফর্সা গলার ডান দিকে ছোট্ট একটা বাদামি তিল। ইরফান ঠোক গিলল। ডান হাত উঠিয়ে বুড়ো আঙুল দিয়ে তিলের উপর আলতো করে স্পর্শ করে অবুঝ গলায় প্রশ্ন করে, এটা কি? আই ওয়ান্ট টু ইট দিস। মায়ের ইরফানের কথা শুনে চোখ বড় বড় করে তাকায়। খেতে চায় মানে? দ্রুত তার দুহাতে ইরফানের মুখ চেপে ধরে। ইরফান বিরক্তির সাথে অদ্ভুতভাবে মায়ের মুখের দিকে তাকায়। মায়ের ইরফানের দৃষ্টি দেখে ঢোক গেলে। ইরফানের দিকে সিটিয়ে নিজেকে ঢাকতে চায়। মাথা নিচু করে মিনমিন করে বলে, বাড়ি নিয়ে চলুন প্লিজ। ইরফান স্থির চোখে তাকিয়ে রয় মায়ের মুখপানে। মায়ের মাথা নিচু, তার শরীর কাঁপছে মৃদু। ইরফান তীক্ষ্ণ চোখে মায়েরকে অবলোকন করে। মায়েরা এলোমেলো দৃষ্টি নিচু করে রাখে। খুব ভালোই বুঝলো ইরফান তার দিকেই চেয়ে আছে। ইরফান মুখ থেকে হাত সরায় না। ওভাবেই মাথা নিচু করে মিনমিনে গলায় কাঁপা কণ্ঠে বলে, আমি গোসল করব, বাড়ি চলুন। ইরফান তার মুখের থেকে মায়ের হাত সরিয়ে বিরক্তি কণ্ঠে বলে, হোয়াট হ্যাভেন্ড? কিছু করেছি আমি? কাঁপছো কেন? মায়েরা মাথা নিচু করে ঢোক গেলে। ইরফান বিড়বিড় করে, স্টুপিড গার্ল।